সময় মানুষকে বদলে দেয়, নতুন নতুন কিছু করতে শেখায়, নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে কিছু জানতে শেখায়। একটা সময় কিছুই পারতাম না, আলহামদুলিল্লাহ এখন সব কিছুই পারি। কখনোই নিজেকে আটকায় রাখি নাই যে আমি এটা ভেবে যে না আমি কিছু পারি না, আমি কিছু পারি না, এই জিনিসটা আমি করবো না। সবসময় চেষ্টা করছি যে আমি যেটা না পারি সেই জিনিসটা বেশি করে করার। করতে করতে একদিন ঠিক হয়ে যাবে, দেখা যায় একদিন খারাপ হবে তারপর ভালো হবে, এইটা ভেবে ভেবে নিজে নিজে করতে করতেই অনেক কিছু শিখে গেছি। দেখেন না, আজকে বানাবো তেলের পিঠা। যখনই সময় পাই তখনই আমি কিছু না কিছু করার চেষ্টা করি, মানে খাবারের জিনিস, পিঠা হোক বা অন্য কোনো খাবার। তো নিজের খাবার থেকেও পিঠা বানাতে অনেক বেশি ভালো লাগে। এখন তো খুব একটা বানাই না, দেখা যায় ছোট বাজার নিয়ে পিঠা বানাতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। যাই হোক, এখানে কিন্তু আমি গুড়গুলো কিন্তু গালায় নিতেছি। সব সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন তেলের পিঠা বানানোর সময় কিন্তু এরকম গুড়গুলা গালায় নেওয়ানোর জন্য। একটা গোপন টিপস বলতে পারেন, এভাবে যদি গুড়গুলো আপনি চুলার মধ্যে জাল করে গালায় নেন তারপরে কিন্তু পিঠা বানালে অনেক বেশি সুন্দর হয়। গুড়গুলো জাল করতে করতে যখন একদম গলে যাবে, তারপর এরকম একটা ঘনত্ব চলে আসবে, তখন কিন্তু চুলার জালটা বন্ধ করে নিতে হবে। এর মধ্যে আনার পর কিন্তু গুড়গুলো আমি কিন্তু একদম ঠান্ডা করি নাই, গরম অবস্থায় এই যে ফেটানো চালগুলো আছে আমি ভাঙাই নিছি, ওই চালগুলো কিন্তু এই গুড়ের উপর ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিন্তু গুড়গুলা আর এই চাল, ফেটানো চাল, এগুলোকে ভালো করে মিক্স করে নিতেছি। সাথে একটু লবণও দিয়ে দিলাম, লবণ তো মিষ্টির মধ্যে না দিলে হবেই না, লবণ লাগবে। তারপর কিন্তু এই ভালো করে গুলাই নিলাম। আমি গুলাই নেওয়ার পর তারপরে কিন্তু এখানে 1 কাপ মতো আটা দিয়ে দিছি। আমি এখন পর্যন্ত যতবারই পিঠা বানাইছি, আগে শুনতাম যে ময়দা ছাড়া পিঠা হয় না, যতবারই পিঠা বানাইছি আমি কিন্তু আটা দিয়ে পিঠা বানাই, তারপর খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। আটাগুলো দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে হ্যান্ড উইক্স দিয়ে লড়াই কিন্তু আমি আটাগুলো মিক্স করে নিতেছি। খুব ধৈর্য সহকারে এই আটাগুলো আমি মিক্স করলাম। তারপরে কিন্তু এই যে এরকম একটা ঘনত্ব চলে আসছে, যেটা তেলের পিঠার জন্য একদম পারফেক্ট। তারপরে কিন্তু এই যে এই আটাটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিছি, রেস্ট না রাখলেও চলে। তারপরে একটু রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপরে চলে আসছি আবার চুলার মধ্যে, মাটির চুলা। আমি কিন্তু সব সময় পিঠা বানালে আমি মাটির চুলার মধ্যেই রান্না করি। পিঠা আমার কাছে মনে হয় মাটির চুলার মধ্যে রান্না করলে অনেক বেশি ভালো হয়। যাই হোক, আমি কিন্তু চুলার মধ্যে জাল ধরাই দিছি। তারপরে এখানে কিন্তু খুব কালো একটা কড়াই বসাই দিছি, যেটা আমি সব সময় তেলের পিঠা বানানোর সময় ব্যবহার করি। তারপরে কিন্তু তেল দিয়ে দিছি। তেলটা দেওয়ার সময় কিন্তু এখানে একটুখানি নুনও দিছিলাম। যাই হোক, এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ বলে একটুখানি দিয়ে দিছিলাম। প্রথম পিঠাটা খুব একটা না ফুললো, পরের পিঠাগুলো একদম সুন্দরভাবে ফুলছে মাশাআল্লাহ। গ্রামের মানুষ, গ্রামে থাকি। আগে যখন ছোট ছিলাম তখন আমার দাদি যখন তেলের পিঠা বানাতো, তখন তো তেলের পিঠার আশেপাশেও আমাদের যেতে দিত না। দৌড়ে যখন তেলের পিঠা খেতে যেতাম, আমার দাদি বড় একটা লাঠি নিয়ে বসে থাকতো, সেই লাঠি দিয়ে আমাদের তারাই তো পিঠা বানানো শেষ হলে তারপরে আমাদের খেতে দিত। আমার দাদি সবসময় বলতো তেলের পিঠা নাকি ছোঁয়াচে, মানে কারো ছোঁয়া লাগলে তেলের পিঠা খুব একটা ভালো হয় না। আমরা তো এখন সেসব মানি না, যখন তখন যেখানে সেখানে যেভাবে ইচ্ছে সেভাবে বানিয়ে ফেলি। পিঠাগুলো কিন্তু দাদির মতো না হলেও কিন্তু পিঠাগুলো খারাপ হয়নি, ভালোই হয়েছে, মানে মোটামুটি ফুলছে। যেভাবেই হোক না কেন, নিজের হাতে বানানো জিনিস সবসময় স্পেশাল হয়। বলতে বলতে কিন্তু আমার পিঠা বানানো কিন্তু মোটামুটি শেষ। এখন ঘরে নিয়ে আসছি, ঘরে আনার পর কিন্তু আমি প্লেটের মধ্যে সাজাই নিছি। এই দেখেন, আমি তো প্লেট ভর্তি করে ফেলছি তেলের পিঠা দিয়ে। যাই হোক, তেলের পিঠা বানানোগুলো আমার কিরকম হয়েছে সবাই কিন্তু একটু কমেন্টে জানাই দিয়েন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।